আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকেও আমাদের শেয়ার বাজারের জন্য খুব ভালো একটা দিন গেল। আমাদের DS30 অলমোস্ট 2.17% এবং আমাদের মেইন ইন্ডেক্স 1.20% ইনক্রিজ হয়েছে। সো ইন্ডেক্স নিয়ে আজকে আলোচনা করবো না, ইন্ডেক্স নিয়ে আমার লাস্ট একটা ভিডিওতে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা যে স্টক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিএসসি। আমি গতকালকে এই মুহূর্তে টপ 3-4 এর মধ্যে যে স্টকগুলো রাখতেছি সেই স্টকগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। গতকালকে আমরা ডব্লিউএম এর শিপইয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম। আপনারা যারা গতকালকের ভিডিওটা দেখেন নাই তারা ডব্লিউএম এর শিপইয়ার্ড নিয়ে যদি ইন্টারেস্টেড থাকেন আপনার ভিডিওটা দেখতে পারবেন। সেখানে আমরা দুইটা জিনিস আলোচনা করছি: বুল মার্কেটে কিভাবে ট্রেড করবেন, একটা ট্রেন্ডিং মার্কেট আপনি কিভাবে ট্রেড করবেন। এটা আমি ডব্লিউএম এর শিপইয়ার্ডের উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে ডব্লিউএম শিপইয়ার্ডে আমি কিভাবে এন্ট্রি প্ল্যান করতেছি, কিভাবে এক্সিট প্ল্যান করতেছি, কিভাবে আমি আমার স্টপ লস ট্রেলিং প্ল্যান করতেছি। সো ফুল ডিটেইল প্ল্যান, মোটামুটি একটা ডিটেইলড প্ল্যান আমার লাস্ট ভিডিওতে দেওয়া হয়েছে। সো আজকে আমরা বিএসসি নিয়ে আলোচনা করবো। এই স্টকটাও আমার কাছে ফ্যান্টাস্টিক লাগতেছে এবং এইটাও আমার হয়তো এই মুহূর্তে টপ 5 এর মধ্যে একটি স্টক হিসেবে রয়েছে। সো বিএসসি যেহেতু একটু এটা যেহেতু মার্কেট ক্যাপ একটু বেশি, সো এটার আমরা ফান্ডামেন্টালটাও দেখবো, আমরা টেকনিক্যালটাও দেখবো, ইভেন এখানে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি এই জিনিসটাও আমরা একটু দেখার চেষ্টা করবো। সো দুইটাই স্টকই আসলে আমাদের জাহাজ সেক্টর রিলেটেড। এই মুহূর্তে আহ, আমাদের বন্দর জাহাজ সেক্টর নিয়ে বেশ কিছু কাজ হচ্ছে। সো ম্যাক্রোটা অবশ্যই আমি মাথায় রাইখে আমি এই ব্যাপারগুলো রাখছি। কজ আমি লাস্ট ডেতে আরেকটা ভিডিও পাবলিশ করছিলাম যে মার্কেটের বেস্ট ইন্ডিকেটর কি। সো আপনার ম্যাক্রো থেকে শুরু করতে হবে। আপনি যদি মানে আহ, খুব ভালো মোমেন্টামের স্টক পিক করতে চান বা যেই স্টকগুলো আপনাকে খুব ভালো রিটার্ন দিবে এই ধরনের স্টক পিক করতে চান, তাহলে আপনার ম্যাক্রো থেকে একটু দেখতে হবে। সো ম্যাক্রোতে আমরা মোটামুটি সবাই জানি যে এই মুহূর্তে বন্দর জাহাজ এগুলো নিয়ে বেশ কাজ হচ্ছে। সো আমরা এই মুহূর্তে একটু ফান্ডামেন্টালটা দেখার চেষ্টা করছি, বিএসসি ফান্ডামেন্টালের কি অবস্থা। সো এই মুহূর্তে ফান্ডামেন্টালে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যে ব্যাপারটা লাগতেছে সেটা হচ্ছে যে আপনারা ক্যাশ ফ্লোতে যাবেন। ক্যাশ ফ্লোতে গিয়ে একটু ক্যাপেক্সটা দেখবেন। ক্যাপেক্স হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে আপনি আপনার ব্যবসা বড় করতেছেন নাকি ব্যবসা কমায় আনতেছেন, এইটা রিফ্লেক্ট করে ক্যাপেক্স। সো আমাদের দেশের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না, বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না। বাট এই মুহূর্তেও যারা ক্যাপিটাল এক্সপেন্ড করতেছে অথবা যারা ক্যাপিটাল কম করতেছে না, যারা যেই ক্যাপিটালে ব্যবসা করতেছে, ধরেন এক্সপেন্ডও করতেছে না, ব্যবসা বাড়াচ্ছেও না, ব্যবসা কমাচ্ছেও না, ব্যবসা যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখতেছে বা কমাইলেও খুব অল্প কমাইতেছে, অল্প সংকুচিত করছে, ওই স্টকগুলা আমার কাছে এই মুহূর্তে বেস্ট চয়েসের মধ্যে আছে। তারপরে আমি আরো কিছু ফিল্টার ইউজ করে ওগুলাকে আরো মানে শর্ট লিস্টেড করার চেষ্টা করি। বুঝলেন মার্কেট কেন ভালো করতেছে? মার্কেটে খুব বিখ্যাত একটা কথা আছে, মার্কেট আপনার ইকোনমি 6 মাস পরের ইকোনমি বা 1 বছর পরে ইকোনমিকে রিফ্লেক্ট করে। সো মার্কেট ভাবতেছে যে 6 মাস পরে বা 1 বছর পরে আমাদের ইকোনমি আরো অনেক স্টেবল হবে, আমাদের দেশের বিজনেস আরো বেশ ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে কিন্তু আসলে আমাদের দেশের বিজনেস খুব একটা ভালো নেই। বাট এই প্রেজেন্ট সিচুয়েশনেও যেই বিজনেসগুলো সংকুচিত কম হচ্ছে ওই বিজনেসগুলোতে কিন্তু ডিপ ইনসাইডে কোনো ব্যাপার আছে যেই কারণে এই বিজনেসগুলো সংকুচিত কম হচ্ছে। যেমন যদি আমরা ক্যাপেক্স দেখি আমরা দেখতে পারবো 95% বিজনেস সংকুচিত হচ্ছে। দ্যাটস ওয়াই এই মুহূর্তে ক্যাপেক্স কে বৃদ্ধি করছে এইটা দেখা খুব একটা যেমন একমাত্র আমি দেখতে পাচ্ছি এই এসিএমএল প্রাণ আর ট্রিপল এস স্টিল, এই দুইটা ইন্ডাস্ট্রি ক্যাপেক্স পজিটিভ, মানে এরা এদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করছে। আর বেশ কিছু নিউট্রাল ক্যাপেক্স আছে, তারপর আর সব কিন্তু মাইনাস ক্যাপেক্স, মানে তারা তাদের বিজনেসকে একটু হলেও সংকুচিত করছে। সো এই মুহূর্তে অবশ্যই তো বেস্ট হচ্ছে যারা ক্যাপেক্স বৃদ্ধি করছে বা যাদের ক্যাপেক্স নিউট্রাল বা যাদের ক্যাপেক্স মাইনাসে কম। তারপরে আমাদের দেখতে হবে কাদের ক্যাশ ফ্লো এবং অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ, বিশেষ করে অপারেটিং ক্যাশ ফ্লো। অপারেটিং ক্যাশ ফ্লো একটা বিজনেসের মানে আপনি ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করেন, বিজনেসের মেইন কোর ব্যাপারটা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো।
ইনভেস্টিং ক্যাশ ফ্লো, ফিনান্সিং ক্যাশ ফ্লো, ওকে। ইনভেস্টিং ক্যাশ ফ্লো কি? একটা কোম্পানি অন্য আরেকটা জায়গায় ইনভেস্ট করছে, এখান থেকে কেমন গেইন আসতেছে। আর ফিনান্সিং হচ্ছে কোম্পানি লোন নিতেছে বা কোম্পানি লোন দিতেছে, এটা হচ্ছে ফিনান্সিং। আর অপারেটিং হলো কোম্পানির মেইন যে কোর অপারেশনটা, এটা পজিটিভ থাকতে হবে। তারপরে আমরা দেখব কারেন্ট রেশিও, কুইক রেশিও, তারপরে আমরা দেখব আমাদের পি রেশিও। এই মুহূর্তে পি খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ বুল মার্কেটে মার্কেট যাকে পি দেয় দেখবেন যে এই মুহূর্তে অনেক, মানে আজকে থেকে 6 মাস 1 বছরের মধ্যে দেখবেন যে যাদের পি আজকে 30, 40, 50, তাদের পি হয়ে যেতে পারে 300, 400, 500। সো বুল মার্কেটে পি কে আমি একটু কম গুরুত্ব দিই। সো আমরা যদি আমরা খুঁজতেছি একটা স্টক, বিএসসি। সো বিএসসির ক্যাপেক্স আমরা নিউট্রাল দেখতেছি। বিএসসির অপারেটিং ক্যাশ ফ্লো স্টিল পজিটিভ, এবং এটার মেইন যে ক্যাশ ফ্লো এইখানে নাই, বাট মেইন ক্যাশ ফ্লো পজিটিভ। বাট 2025-এর ফোর্থ কোয়ার্টারটা, সরি থার্ড কোয়ার্টারটা একটু এরা খারাপ করছে। হোয়াট এভার, এটা খুব একটা ম্যাটার করতেছে না আমার কাছে। সো ক্যাপেক্স নিউট্রাল, অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ, আমরা দুইটা ভালো জিনিস পাইলাম। বিএসসি নিউট্রাল ক্যাপেক্স, অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ। তারপর আমরা একটু দেখব এইটার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে কারেন্ট রেশিও আর কুইক রেশিও। সো আমরা যদি কারেন্ট রেশিও দেখি, আমরা দেখতে পারবো আমরা বিএসসির কারেন্ট রেশিও দেখতে পাচ্ছি 4.35, কুইক রেশিও 4.32। কারেন্ট রেশিও কি? যে আপনার যে লোন আছে এই লোন পরিশোধ করার ক্ষমতা কতটুকু আছে আপনার সব অ্যাসেট মিলায়। আর কুইক রেশিও কি? আপনার লিকুইড অ্যাসেট দিয়ে আপনার লোন পরিশোধ করার ক্ষমতা কতটুকু আছে। ফ্যান্টাস্টিক। কারেন্ট রেশিও, কুইক রেশিও যদি 2-এর উপর থাকে তাহলে বেশ মোটামুটি ভালো ধরা হয়। 2-এর উপর থেকে যত বাড়তে থাকবে তত ভালো। সো বেশ ভালো একটা অবস্থায় আছে 4.35। তারপর আমরা একটু দেখার চেষ্টা করবো এটার পি। সো আমরা যদি একটু পিটা দেখার চেষ্টা করি, আমরা বিএসসি পি দেখতে পাচ্ছি মাত্র 5.13, হুইচ ইজ ভেরি লেস। আমরা জানি 15 নিচে পি খুব ভালো। সো মোটামুটি এই তিনটা ফান্ডামেন্টালি আমি এই মুহূর্তে দেখতেছি, কারণ এর টেকনিক্যাল আমার কাছে বেশ সাউন্ড মনে হচ্ছে। সো এর বেশি আরো, কিন্তু অন্য স্টকে গেলে যেহেতু বিএসসির মার্কেট ক্যাপ বেশ ভালো, দ্যাটস ওয়াই আমি বেশি ফান্ডামেন্টাল আরো ডিপ ডাউন করছি না। কিন্তু যদি আমি কোনো কম মার্কেট ক্যাপের শেয়ারে, আমি যদি লো মার্কেট ক্যাপের শেয়ারে আমি আমি যদি দেখতে যেতাম ফান্ডামেন্টাল, তাহলে হয়তো আমি আরেকটু ডিপ ডাউন করতাম। সো এই হচ্ছে মোটামুটি আমরা ম্যাক্রো দেখলাম, আমরা জানি জাহাজ কোম্পানি নিয়ে কাজ হচ্ছে, আমরা ক্যাপেক্স দেখলাম, আমরা অপারেটিং ক্যাশ ফ্লো দেখলাম, আমরা পি দেখলাম। তিনটাতেই আমরা মোটামুটি এই সব কিছুতেই আমরা ক্যাপেক্স গুড, নিউট্রাল আছে, অপারেটিং ক্যাশ ফ্লো গুড, পজিটিভ আছে, পি গুড, মাত্র 5-6 এর কাছাকাছি। আরেকটা জিনিস দেখছি আমরা কারেন্ট রেশিও আর কুইক রেশিও 4-এর উপরে, যেটা 2-এর উপরে থাকলে ভালো। সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং। ওকে, এখন আমরা একটু এটা ট্রেডিং প্ল্যান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, সবসময় বুলিশ মার্কেটে একটা কথা মনে রাখবেন, বা যে কোনো একটা স্টকে রিভার্সেলের ক্ষেত্রে মার্কেট বেশ কিছুদিন সাইডওয়েজ থাকার পরে মার্কেট যদি একটা স্ট্রং নিচের দিকে আসে এবং স্ট্রংলি আবার ব্যাক করে ফেলে, যতটুকু আসছিল ততটুকু যদি আবার গেট ব্যাক করে, যতটুকু নিচে আসছিল লাস্ট মার্কেটের যে মোমেন্টামটা, সেটা যদি স্ট্রংলি গেট ব্যাক করে ফেলে এবং তারপরে যদি মার্কেটটা নিচে আসতে না চায়, এইটা মার্কেটের জন্য খুব ভালো একটা সিনারি। মানে মার্কেটের এই অত্র মুভটা ফেক ছিল। হোয়াট ডাজ দ্যাট মিন? বিএসসির এই পুরাটা মুভ একটা ফেক মুভমেন্ট, আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই মুভমেন্টটা যখন আসে এখানে কিন্তু কোনো ভলিউম ছিল না, বাট মুভমেন্টটা যখন রিকভার করে তখন কিন্তু অনেক ভলিউম নিয়ে রিকভার করছে, এবং তারপরে যখন এই জায়গায় আসছে দেখেন, মেইনলি এত নিচে আসার পরে মার্কেট যখন রিকভার করে, মার্কেট নিচে চলে আসার কথা না, কিন্তু মার্কেট এই জায়গায় রেঞ্জিং করছে বেশ কয়েক সপ্তাহ, কয়েক মাস এই জায়গায় রেঞ্জিং করে এই জায়গায় আবার একুমুলেট হয়েছে।
তাহলে আমরা এখানে কি বোঝা যাচ্ছে, বিএসসির মেইন একুমুলেশন জোনটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গায় একুমুলেশন করছে মার্কেট, এই জায়গায় একুমুলেট করছে, এবং আমরা একটা লিকুইডিটি কনসেপ্ট ইউজ করি যে মার্কেট এরপরে ব্রেকআউট করতে পারবে কিনা পারবে না। মার্কেটের কিন্তু এই জায়গাটাও ব্রেকআউট করার সম্ভাবনা আছে, কিন্তু এইখানে মার্কেট কিছুদিন ওয়েট করতে পারে, কারণ এই অঞ্চলের লিকুইডিটি কিন্তু এখনো ডান হয় নাই, এই অঞ্চলে কিন্তু এখনো কিছু লিকুইডিটি পড়ে আছে, এবং এটা যেহেতু একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা রেজিস্ট্যান্স জোন, সো এই জায়গায় কিছু প্রফিট টেক হবে, এবং যদি মার্কেট বর্তমানে যে জায়গায় আছে এই জায়গা থেকে মুভ করে স্ট্রংলি, তাহলে এই জায়গায় অলমোস্ট 43 বা 50% যদি মুভ করে ফেলে, শিওরলি কিছু প্রফিট টেক হবে এখানে। সো আমাদের অ্যাকচুয়ালি আমাদের বিএসসি টার্গেট হবে, মানে আপনারা যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করতে পারেন, আপনারা যারা 6 মাস 8 মাস চিন্তা ভাবনা করতে পারেন, তাদের জন্য আমাদের বিএসসি টার্গেট হবে এই 224। আমি এটা একটু নিচে 220-তে রাখছি, যেটা নিয়ার অ্যাবাউট 115%, এবং আমরা যখন স্টপ লস ট্রেল করতে থাকবো আমরা 90 থেকে 95% একটা টার্গেট নিয়ে এখানে চলবো। এখন কিভাবে আমি এখানে আমার মানে এন্ট্রি প্ল্যান করছি, আজকে আমি আমার গ্রুপে, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা নিজে দিয়ে দিও, বিএসসি যখন 3% বাড়ছে তখন আমি আমার গ্রুপে দিয়েছিলাম যে এই মুহূর্তে বিএসসি হচ্ছে মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট স্টকস, আপনারা যদি চান স্টেপ বাই স্টেপ এন্ট্রি করতে পারেন। তো আজকে কিন্তু আমি একটু এন্ট্রি করে নিচ্ছি, এইখানে মোটামুটি একটা অ্যামাউন্ট এন্ট্রি করে নিচ্ছি। সো আমি যে ব্যাপারটা এই মুহূর্তে চিন্তা ভাবনা করতেছি, আমার প্ল্যানিং এর অংশ হিসেবে আমি এটা বলতেছি যে এর উপর থেকে হয়তো বিএসসির মোমেন্টাম স্টার্ট হবে। সো হয় বিএসসি এই জায়গায়, অথবা অথবা বিএসসি এই জায়গায় কিছুদিন স্টে করতে পারে, তারপরে যখন এটাকে ব্রেকআউট করে বিএসসি একটা মোমেন্টামে যাবে। এখন কেন, ওয়াইটা ইম্পর্টেন্ট, আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি যে অ্যানালাইসিস দেন এখানে একটু মানে আপনার মানে অ্যানালাইসিসের পক্ষে একটু যুক্তিগুলো বলবেন। ওকে, সো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মার্কেটে কিছু গ্যাপ আছে, এইখানে একটা গ্যাপ আছে, এইখানে মার্কেট গ্যাপ দিছিল, তারপর আমরা যদি সামনেও যে আমরা দেখতে পাচ্ছি এইখানে মার্কেটের এখন লিকুইডিটি ফিল্ড না। আমরা যদি আরেকবার একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, আমরা আমাদের লিকুইডিটি কনসেপ্ট আসলে আমি একদিন একটা ফুল ক্লাস নিব, এই দেখেন এখানে কিন্তু এখনো লিকুইডিটি গ্যাপ আছে কিছু। সো এই অঞ্চলের লিকুইডিটি ফিল আপ করার জন্য মার্কেট কিছুদিন এই অঞ্চলে থাকতে পারে, কিন্তু 108-এর উপরে দেখেন লিকুইডিটি মোটামুটি ফিল্ড। সো 108 থেকে মোটামুটি 140-এর কাছাকাছি খুবই স্ট্রংলি মুভ করতে পারে। সো মার্কেটের মেইন মোমেন্টাম স্টার্ট হবে 108-এর উপর থেকে। সো আমার 50% ক্যাপিটাল আমি ডিপ্লয় করার চেষ্টা করব 96 থেকে 108-এর মাঝখানে, আর আমার বাকি 50% আমি চেষ্টা করব 108 থেকে 110-এর মাঝখানে, তারপরে আমি এই পুরাটা রাইড করার চেষ্টা করব। এখন এই পুরোটা রাইড করার পর একটা ব্যাপার হবে যে মার্কেট এইখানে কিন্তু হয় সাইডওয়েজ থাকবে অথবা একটু প্রফিট টেকিং হবে। সো প্রফিট টেকিং হলে মার্কেট সাইডওয়েজও থাকতে পারে, মার্কেট একটু নিচেও আসতে পারে। সো এইখানে আমি তখন দুইটা জিনিস দেবো, ফার্স্ট ধরেন যে এইভাবে 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 মার্কেট মুভ করলো, মার্কেট মুভ করে এই জায়গায় কিছুদিন থাকলো, এই জায়গার রেঞ্জটা যদি ছোট হয় এবং তারপরে যদি ব্রেকডাউন করে আমি খুব একটা ওরিড হব না, এবং আমি মোটামুটি আমরা একটু দেখার চেষ্টা করব, আমরা তখন যে জিনিসটা দেখবো যে মোটামুটি এই অঞ্চলের নিচে আমি মোটামুটি ফার্স্টে স্টপ লস লাগানোর চিন্তা করবো। বুঝেন ব্যাপারটা, আমি একটু আপনাদের মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলতেছি, এই অঞ্চলে যে কিরকম মুভমেন্ট হবে আমরা কিন্তু এখনো জানি না। সো তখন আমরা আমাদের প্ল্যান আরো শেয়ার করব, তখন হয়তো আমি কোনো একটা ভিডিও আপলোড করব, বাট এখন আমি আপাতত আপনাদের বলতেছি এই অঞ্চলের নিচে আপাতত দৃষ্টিতে আমি এই অঞ্চলের নিচে আমার স্টপ লস রাখার চেষ্টা করব। কিন্তু এই রেঞ্জটা যদি অনেক বড় হয়, মোটামুটি এই রেঞ্জটা যদি বের বড় হয় এবং তারপরে যদি এটা ব্রেকডাউন করে, আমি কিন্তু এখান থেকে আউট হয়ে যাব। আমি এইখানে আমার স্টপ লস রাখবো, স্টপ লসটা আমি ঠিক রাখবো। কিন্তু এটা যদি ছোট রেঞ্জে মুভমেন্ট করে তারপর যদি স্লোলি স্লোলি নিচে আসার চেষ্টা করে, তাহলে হয়তোবা আমি একটু অন্যভাবে চিন্তা করব। সো এইটা মার্কেটের ফার্স্ট মুভমেন্ট হতে পারে, এবং আমি মোটামুটি এই মুহূর্তে চিন্তা করতে যে যদি মার্কেট 147 থেকে 152-র দিকে যায়, তাহলে আমি 138 মানে আমার এইখানে গেলে আমার মোটামুটি 44, 45, 50% লাভ হবে। সো আমি তখন 38% বা 37% নিচে একটা স্টপ লস আমি ক্যারি করব। বাট মার্কেট যদি এইখান থেকে ব্রেকআউট করে, তখন কিন্তু আমাদের বেশ ভালো রকমের একটা সম্ভাবনা থাকবে, আমাদের আরেকটু লম্বা টাইম ফ্রেমে যাইতে হবে।
আমাদের ভালো রকমের একটা সম্ভাবনা থাকবে যে ডব্লিউএমএস শিপইয়ার্ড মোটামুটি, আমরা যদি এইখান থেকে একটু দেখার চেষ্টা করি, ওকে এখন আমাদের এটার দেখার দরকার নাই, বাট আমরা যদি একটু ইয়ারলিতে যাই তাহলে আমরা ক্লিয়ার দেখতে পারবো যে ডব্লিউএমএস শিপইয়ার্ডে এইখানে একটা ইয়ারলি ক্লোজিং হয়েছিল, আবার একটা ইয়ারলি আসছে, এবং এইখানে এখনো লিকুইডিটি গ্যাপ আছে। আপনারা যদি দেখেন এই যে এই যে এই যে ইয়ারলিতে যে এই উইকটা একটা লিকুইডিটি গ্যাপ। সবচেয়ে বড় লিকুইডিটি গ্যাপ কি, মেইন গ্যাপ হচ্ছে সবচেয়ে বড় লিকুইডিটি গ্যাপ, তারপরে হচ্ছে উইক, মার্কেট কোনো জায়গায় আসলো এবং উইক দিল, যেমন এই যে এইখানে উইকটা একটা লিকুইডিটি গ্যাপ, কিন্তু দ্যাটস ওয়াই মার্কেট নিচে পড়তে বেশ কষ্ট হচ্ছে, বুঝলেন। আরেকটা কি, আরেকটা হচ্ছে মার্কেট যদি স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলে, সো এই অঞ্চলগুলো লিকুইডিটি ফিল আপ হয় না। এর আগের অঞ্চল আপনার দেখতে হবে যে আগের অঞ্চল লিকুইডিটি ফিল হয়েছে কিনা। সো এই অঞ্চল লিকুইডিটি গ্যাপ আছে, সো আমরা এই পর্যন্ত কিন্তু একটা প্রফিট টার্গেট রাখতে পারি এবং আমাদের স্টপ লস স্টেপ বাই স্টেপ ট্রেল করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি বিএসসি নিয়ে আমার ধারণা, বিএসসি নিয়ে আমার অ্যানালাইসিস। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।